আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম। নির্বাচনের মাত্র 3 দিন আগে কোনো দেশের অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি করেছে এমন কোনো উদাহরণ কি পৃথিবীর ইতিহাসের অন্য কোথাও আছে? আমার যতটুকু জানাশোনা তাতে এ ধরনের কোনো নজির আর কোথাও নেই, যেটি ডক্টর ইউনূস সরকার আগামী 9 ফেব্রুয়ারি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে। সরকারের বিদায় বেলায় এ ধরনের গোপন চুক্তি নিয়ে নানান ধরনের প্রশ্ন উঠেছে, মানুষের সন্দেহ তীব্র হচ্ছে। প্রশ্ন ওঠার বড় কারণ, চুক্তির খসড়ায় আসলে কি আছে কেউ জানে না। তাহলে এর পেছনের রহস্যটা আসলে কি, সরকারের উদ্দেশ্য কি, খুব স্বাভাবিকভাবেই মানুষকে ভাবিয়ে তুলেছে। আমরা তো এটুকু জানি যে মিয়ানমারের রাখাইনে বাংলাদেশের মধ্য দিয়ে করিডোর চালুর ব্যাপারে তুমুল আগ্রহী ছিল ডক্টর ইউনূস সরকার, কিন্তু কোনো রাজনৈতিক দলের এবং সেনাবাহিনীর তুমুল আপত্তির কারণে কিছুটা ধাক্কা খেতে হয় ইউনূস সরকারকে, তারা পিছু হটতে বাধ্য হয়। পাশাপাশি আবার কোনো বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া বা বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া পরিচালনার জন্য এ ধরনের চুক্তি করে ফেলেছে তারা। কিন্তু এই যে শুল্ক চুক্তি নির্বাচনের পরে করলে কি এমন সমস্যা হতো? সেটা তো নির্বাচিত সরকারের কাঁধেই সব ধরনের দায় দায়িত্ব পড়তো, কিন্তু না, সেটি করা হচ্ছে না। তাহলে কি আগে থেকেই যদি নির্বাচন হয়, যদি কোনো নির্বাচিত সরকার আসে, তাহলে তাদেরকে নানানভাবে তাদের হাত পা বেঁধে ফেলার একটা চক্রান্ত? অনেকেও এই প্রশ্নও তুলছেন। এদিকে ব্যবসায়ীরা, বিশেষ করে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা যথেষ্ট উদ্বেগের মধ্যে রয়েছেন। কেন উদ্বেগের মধ্যে রয়েছেন? কারণ চুক্তির শর্তে কি থাকবে, কোন কোন খাতে নেতিবাচক প্রভাব পড়বে, এসব নিয়ে ব্যবসায়ীরা যথেষ্ট উদ্বেগের মধ্যে রয়েছেন। তারা প্রশ্ন তুলছেন, তারা বলছেন চুক্তির খসড়ার উপর আলোচনা দরকার ছিল, কারণ এই চুক্তির ফলে যারা ক্ষতির শিকার হবেন তারা এই ব্যাপারে অন্ধকারে রয়েছেন, অথচ সরকার সিদ্ধান্ত নিচ্ছে তার মতো করে। এই যে গোপন চুক্তিটি হতে যাচ্ছে, এটি আলোচনায় এসেছে গত 2রা এপ্রিল, যখন যুক্তরাষ্ট্র পৃথিবীর 100টি দেশের উপরে পাল্টা শুল্ক আরোপ করল অতিমাত্রায়, যাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ওই সব রাষ্ট্রের যে বাণিজ্যিক ভারসাম্যহীনতা, তাতে ভারসাম্য আনা যায়। এবং সেই জায়গা থেকে বাংলাদেশের রপ্তানিমুখী যে শিল্প, বিশেষ করে গ্রামীণ শিল্প, তার উপরে 37% শুল্ক আরোপ করা হয়। 2রা আগস্ট পাল্টা শুল্ক হার ঠিক করা হয় 20%। তখন বাণিজ্য উপদেষ্টা বলেছিলেন যে চুক্তিতে দেশের স্বার্থ বিরোধী কিছু থাকবে না। তিনি বলেছিলেন এবং বলেছিলেন যে যুক্তরাষ্ট্রের সম্মতি সাপেক্ষে এটি প্রকাশ করা হবে না, যুক্তরাষ্ট্র সম্মতি না দিলে এটি গোপনই থাকবে। বাণিজ্য উপদেষ্টা এই কথা ঠিকই বলেছিলেন, কিন্তু যতটুকু জানা গেছে যে সেই চুক্তির মধ্যে কি কি থাকবে, সেটি হচ্ছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে প্রায় 600 কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি করে, আর যুক্তরাষ্ট্র থেকে আমদানি করে 200 কোটি ডলারের পণ্য। ডোনাল্ড ট্রাম্প চান এই যে ভারসাম্যহীনতা বাণিজ্যের ক্ষেত্রে, এটি কমিয়ে আনতে। সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রে যেসব কৃষি পণ্য উৎপাদন করে, সয়াবিন তেল, ভুট্টো এবং তুলা সহ আরও বিভিন্ন ধরনের পণ্য, তাদের যে উৎপাদিত তৈরি করা যে উড়োজাহাজ বা উড়োজাহাজের যন্ত্রাংশ, এলএনজি, এইগুলো বাংলাদেশে আমদানি করতে হবে। বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে হবে। শুধু তাই নয়, চীন থেকে পণ্য আমদানি কমাতে হবে এবং চীনের বদলে যুক্তরাষ্ট্র থেকে সামরিক পণ্য আমদানি করতে হবে বাংলাদেশকে, এবং যুক্তরাষ্ট্রের পণ্য যাতে অবাধে বাংলাদেশে প্রবেশের সুযোগ পায়, সেজন্য যে আন্তর্জাতিক মানদণ্ড থাকে বিভিন্ন পণ্যের, বিনা প্রশ্নে সেগুলো মেনে নিতে হবে। এখন ব্যবসায়ী বলছেন যুক্তরাষ্ট্রের শুল্ক কমলে বাংলাদেশের রপ্তানিতে সুবিধা হবে, এটা সত্য কথা। তবে প্রশ্ন হলো যুক্তরাষ্ট্রের কি কি শর্ত মানতে হবে, সে বিষয়ে সরকার মুখে কুলু পেটে আছে। এবং এই চুক্তির সঙ্গে যিনি ওতপ্রোতভাবে জড়িত, সেই বিতর্কিত উপদেষ্টা, আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে সোমবার, আপনাদেরকে এর আগে জানিয়েছি, সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করেছিল যে সরকারের শেষ মুহূর্তে এই ধরনের চুক্তি হতে যাচ্ছে কেন, এর বাইরে আরও বিভিন্ন বিষয়ে যে সরকার বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে, শেষ বেলায় অনেক বড় বড় বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে, এগুলো কেন? তিনি বলেছিলেন যে এটি একটি চলমান প্রক্রিয়া। তাহলে চলমান প্রক্রিয়া হয়ে থাকলে নির্বাচিত সরকার এলে তাদের উপরে সব ধরনের বোঝা
চাপবে কিনা, তিনি বলছেন এটি অনুমান নির্ভর প্রশ্ন, সব কিছু তার কাছে অনুমান নির্ভর, তার কাছে এগুলো অ্যাজ ইউজুয়াল। কিন্তু এটুকু আমাদের কাছে স্পষ্ট যে চুক্তি যে প্রক্রিয়া হচ্ছে সেটি স্বচ্ছ নয়। এখন সরকারি যুক্তি হলো যে যুক্তরাষ্ট্রের সঙ্গে এ ধরনের চুক্তি করতে গেলে তা গোপন করতে হয়, এটা একটি সাধারণ চর্চা, অনেক দেশেই তা রয়েছে, বেশ ভালো কথা। কিন্তু অনেক দেশেই রয়েছে, এটি হচ্ছে নির্বাচিত সরকারের সময়, কোনো অন্তর্বর্তী সরকারের সময় এগুলো হতে পারে না। নির্বাচিত সরকার থাকলে সেগুলো নিয়ে সংসদে নানান ধরনের আলোচনা হয়, নানান বিরোধী দলে নানান প্রশ্নের উত্তর দিতে বাধ্য থাকে সরকারি দল, এবং সেখান থেকে একটি স্বচ্ছতা জায়গা তৈরি হয়। কিন্তু এক্ষেত্রে তো তা নয়, এবং অর্থনীতি বিশ্লেষকরা সেই প্রসঙ্গটি তুলে ধরছেন বারবার। আমাদের অন্যতম শীর্ষ অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনিও মনে করছেন, তিনিও গণমাধ্যমকে বলছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি শুধু শুল্ক চুক্তি নয়, বরং এই দীর্ঘমেয়াদী তাৎপর্য রয়েছে এবং এটিকে সামগ্রিকভাবে দেখতে হবে। এর সঙ্গে ভূ রাজনৈতিক এবং রাজনৈতিক বিষয় যুক্ত, একেবারে ক্লিয়ার করে দিয়েছেন। এর চেয়ে আর ক্লিয়ার কি করবেন? ভূ রাজনৈতিক এবং রাজনৈতিক শর্তগুলো কি, রাজনৈতিক প্রসঙ্গ এবং ভূ রাজনৈতিক বিষয়গুলো কি? আমরা জানি যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি রয়েছে, বাংলাদেশকে কেন্দ্র করে তাদের নানান ধরনের প্ল্যানিং রয়েছে, মিয়ানমারে ভারত চীনকে কন্ট্রোলে নিয়ে আসতে, এবং বাংলাদেশ সেই ফাঁদে পা দিচ্ছে। আর রাজনৈতিক স্বার্থ, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থ সে কি হতে পারে? যা কিছু এর মধ্যে আলোচনা চলছে বর্তমান সরকারকে কেন্দ্র করে, এই যে নির্বাচন আদৌ হবে কিনা, হলে সেটি ফ্রি অ্যান্ড ফেয়ার হবে কিনা, সেখানে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং ঘটবে কিনা, বিশেষ কোনো শক্তিকে ক্ষমতা আনার চেষ্টা করা হচ্ছে কিনা, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে যে ভারসাম্য আনার চেষ্টার জায়গা থেকে সংস্কারের প্রশ্ন উঠছে, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রেসিডেন্ট থেকে যাবেন কিনা, প্রেসিডেন্ট থাকলে তিনি যে ক্ষমতাগুলো পাবেন সেগুলো কীভাবে অ্যাপ্লাই করবেন, এরকম অনেক অনেক বিষয় সামনে আসছে, যে কারণে এই চুক্তির সঙ্গে রাজনৈতিক বিষয়গুলোর সম্পৃক্ততার প্রসঙ্গ আসছে। অবশ্যই মানুষের সন্দেহ করার, অর্থনৈতিক বিশ্লেষক কিংবা যারা বিশেষজ্ঞ তাদের যথেষ্ট প্রশ্ন করার সুযোগ নিঃসন্দেহে রয়েছে, কিন্তু সরকার কোনো কিছুই আমলে নিচ্ছে না। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গণভোট নিয়ে নিশ্চয়ই তুঘলকি সব কাণ্ড ঘটে চলেছে। এই ভোটকে কেন্দ্র করে দেশের বিশাল একটি জনগোষ্ঠীর মধ্যে নানান ধরনের সংশয়, সন্দেহ, নানান ধরনের বিতর্ক, প্রশ্নের জন্ম নিয়েছে। অবশ্যই একই সঙ্গে উদ্বেগেরও সৃষ্টি হয়েছে যে এটির পরে যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে আসলে সরকার কি করতে চাচ্ছে। আবার নিশ্চয়ই একটি অংশ মনে করে যে এখানে আশাবাদী তার জায়গা রয়েছে। আসলে কি হতে যাচ্ছে এটি জানার জন্য, বোঝার জন্য আমি একটি জরিপ চালিয়েছিলাম মানচিত্র চ্যানেলে, যেখানে প্রশ্ন ছিল গণভোটে আপনার অবস্থান কি হতে যাচ্ছে বুঝতে পারাটা খুবই জরুরি। আপনি কোন পক্ষে? এখানে অপশন ছিল তিনটি: হ্যাঁ ভোটের পক্ষে, দ্বিতীয়ত না ভোটের পক্ষে, তৃতীয়ত আরও একটি অপশন ছিল ভোট কেন্দ্রেই যাব না। সেটিতে কত পার্সেন্ট ভোট পড়ে এই জরিপে? এখানে ভোট পড়েছে, কাস্টিং হয়েছে ৪৫,৩০০ ভোট। একেবারে হেলাফেলা করার মতো নয় নিশ্চয়ই। এবং কমেন্ট পড়েছে শত শত, লাইক পড়েছে হাজার হাজার। সবচেয়ে বড় বিস্ময়কর ব্যাপার হচ্ছে যেই জিনিসটি ৩ নম্বরে দিয়েছি, ভোট কেন্দ্রেই যাব না, সেখানে কাস্টিং এর হার ৬০%। অর্থাৎ ৪৫,৩০০ ভোটের মধ্যে ২৭,১৮০টি ভোট পড়েছে ভোট কেন্দ্রে যাব না এই অপশনে। আর না ভোটের পক্ষে কাস্টিং এর হার ৩০%, অর্থাৎ মোট ১৩,৫৯০ জন না ভোটের পক্ষে অবস্থান নিয়েছেন। আর ৪৫,৩০০ ভোটারের মধ্যে এখানে হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছেন
মাত্র 10% মানুষ, অর্থাৎ 4,533 জন। তাহলে যদি আমরা হিসাবটা এমন করি, লক্ষ্য করার মতন বিষয় যে ভোট কেন্দ্রেই যাব না যারা এই অপশনে ভোট দিয়েছেন, আর নাতে যারা ভোট দিয়েছেন, এই দুটি মিলে হিসাব পরে হচ্ছে প্রায় 45,300 ভোটের মধ্যে, আর হা মাত্র 4,533। বুঝতে পারছেন কি অবস্থা দাঁড়িয়েছে। আমি এখানে খুব বেশি বিশ্লেষণ করব না, নিজের মতো করে যারা ভোটাররা, সম্মানিত ভোটাররা ভোট দিয়েছেন, এখানে অংশ নিয়েছেন, তাদের কিছু কমেন্ট, হাতে গোনা কিছু কমেন্ট পড়ে শোনাতে চাই। নিশ্চয়ই বোঝা যাবে যে এই ভোটের পক্ষে বিপক্ষে কারা কি বলছেন। যারা বিপক্ষে বলেছেন তাদের প্রায় সবকটি আমি এখানে তুলে নিয়ে এসেছি হাতে গোনা, আর যারা এটির বিপরীত অবস্থান নিয়েছেন সেখানে শত শত প্রায় 800 মতন ব্যক্তি কমেন্ট করেছেন। তো তার মধ্যে বাছাইকৃত কিছু কমেন্ট বা তাদের ধারণা আপনাদের সামনে তুলে ধরি। কি মনে করছে তারা এই গণভোটকে কেন্দ্র করে কি হতে যাচ্ছে। স্বদেশ নামের একজন এখানে লিখেছেন, যে খেলায় রেফারি গোল দেয় সেই খেলা দেখব না। সরকার হ্যাঁ ভোট চাইছে, সরকার কি রেফারির ভূমিকায় থাকার কথা নয়? নজরুল ইসলাম তিনি লিখছেন, দেশপ্রেমিক কোনো মানুষ যারা 71-এর মুক্তিযুদ্ধের ইতিহাসকে মানে না, মুক্তিযুদ্ধকে ধারণ করেন, তারা কোনোভাবেই হা ভোটের পক্ষে থাকতে পারেন না। শফিকুল ইসলাম শুভ তিনি লিখেছেন, ভোট দেওয়া তো দূরের কথা, আমরা কেন্দ্রেই যাব না। পাটোয়ারি নামের এক ভদ্রলোক লিখেছেন, কেন্দ্রে যারা যাবে না অবশ্যই না ভোট হিসাব করতে হবে একসাথে। যেটি আমি হিসাবটি দিয়েছিলাম যে না ভোটে এখানে পড়েছে প্রায় 13,000-এর বেশি ভোট, আর কেন্দ্রে যাবে না তো বললামই প্রায় 27,000 সামথিং, দুই মিলে 41,000-এর মতন। সেটি উনি এখানে বলতে চেয়েছেন যে দুটো একসাথে যোগ করা উচিত। মিস নীলা তিনি লিখেছেন, কিসের হ্যাঁ কিসের না, নৌকা ছাড়া ভোট না। মিস্টার ইকবাল লিখেছেন, কেন্দ্রে যে ভোট দিলেও লাভ নেই, কারণ 80% ভোট নায়ের পক্ষে পড়লেও জিতবে হ্যাঁ ভোটের পক্ষের বিষয়টি। সুরঞ্জিত রায় তিনি লিখেছেন, ইউনুস প্রশাসন দিয়ে হ্যাঁ ভোটকেই জয়ী করা হবে। তার মানে এই গণভোটে বিশেষ কায়দায় ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবস্থা করা হবে, তারা সেটাই বলতে চেয়েছেন, অনেকের ধারণা তেমনটাই। আরেকজন লিখেছেন, ইউনুসগণদের আয়োজন করা কথিত গণভোটটি সংবিধান পরিপন্থী ও সার্বভৌম সংসদের প্রতি অবমাননা। এই আয়োজনের সাথে সম্পৃক্তরা রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত হবেন। এটি অবশ্যই যারা সংবিধান বিশেষজ্ঞ তারা এমনটি বলছেন যে সংবিধান এক্সিস্টেন্স অবস্থায় সেটির সংস্কার বা কি করা হবে না করা হবে এটি নির্বাচিত সংসদের প্রতিনিধিরাই ঠিক করবেন। এটি সংবিধানে এমনভাবে লেখা রয়েছে, তখন হ্যাঁ না ভোটের ব্যবস্থা করা যেতে পারে। মঞ্জু দেওয়ান তিনি লিখেছেন, আমার স্ত্রীকে আমি ভোট কেন্দ্রে যেতে দেব না। ভাই আপনি যাবেন কিনা সেটা তো বললেন না। যাই হোক, ইমতি মোহাম্মদ তিনি বলেছেন, যাওয়ার ইচ্ছে নেই ভোট কেন্দ্রে, তবে এটা বলতে হবে আগেই ভালো ছিলাম, এদের কাছে যেমনটি আশা করেছিলাম সেটা এখন 0%। আসাদুজ্জামান আসাদ লিখছেন, এই নির্বাচনটাই বৈধ নয়। হা না বৈধ হয় কিভাবে? আর হ্যাঁ ভোটের পক্ষে সরকার যত বেশি প্রচার করবে মানুষ তত বেশি নায়ের পক্ষে যাবে। ইউনুসকেই কেউ পছন্দ করে না, তার কথায় কে ভোট কেন্দ্রে যাবে? আবুল হাসান সাহেব তিনি লিখেছেন, হ্যাঁ অথবা না দেওয়া মানে হলো এই অবৈধ সরকারের অবৈধ নির্বাচনকে সমর্থন দেওয়া। সুতরাং কেন্দ্রেই যাব, তার পাতানো নির্বাচনকে সমর্থন করব না। কেন্দ্রেই যাব না, তার পাতানো নির্বাচনকে সমর্থন করব না। অর্থাৎ উনি খুব একটা কঠিন হিসাব দিয়েছেন যে হ্যাঁ না যেটি দিতে চাই কেন, মানে না পক্ষে অবস্থান নিলেও ভোট কেন্দ্রে যাওয়ার সঙ্গে সঙ্গে সেটা কাস্টিং হবে, ভোটের হিসাবের মধ্যে কাউন্ট করা হবে, অতএব ভোট কেন্দ্রে যাব না। আরেকজন লিখছেন, রাষ্ট্রদ্রোহী গণভোট প্রতিহত করুন, মা মাটির প্রশ্নে কিসের হ্যাঁ কিসের না।
ভোট সংশ্লিষ্ট সবাই বেঈমান হিসেবে চিহ্নিত হবেন। আরেকজন কোড নেম দিয়ে লেখা, তিনি লিখছেন, পরিকল্পিতভাবে ষড়যন্ত্রের মাধ্যমে দেশ ধ্বংস করে নির্বাচন, এটা জনগণ বুঝতে পারছে। তপন দত্ত, তার মন্তব্য হচ্ছে, ভোট কেন্দ্রে যাব না, হুমকি পেলে জীবনের নিরাপত্তার জন্য গেলেও, মানে জীবন নিরাপত্তাহীনতার মধ্যে পড়লেও না ভোট দিয়ে সোজা ঘরে চলে আসব। অর্থাৎ যদি মনে হয় যে ভোট কেন্দ্রে না গেলে হুমকির মধ্যে পড়তে পারবো, ভোট কেন্দ্রে যাবো ঠিকই, তবে নায়ের পক্ষে ভোট দেব। উজ্জ্বল নামে একজন ভদ্রলোক মন্তব্য করেছেন, আমি বিদেশে থাকি 18 বছর, ভোট দেইনি, এবারও দেব না। শফিকুল ইসলাম লিখছেন, আমরা সাধারণ জনগণ এই পাতানো নির্বাচনে ভোট দেব না। আশরাফাত, তিনি লিখছেন, ভোট কেন্দ্রে যাওয়ার অর্থ হলো বাটপারদের প্রমোট করা, যেটা না বুঝে 5 আগস্ট করেছিলাম, মাফ করে দাও প্রিয় বাংলাদেশ। এরকম অনেকেই আছেন যে 5 আগস্টের আন্দোলনকে সমর্থন করেছিলেন, এখন হয়তো তারা মনে করছেন ভুল করছেন। এটা নিয়ে নিশ্চয়ই অনেক ধরনের বিতর্ক আছে। আফরিনা লিখছেন, কোন ভোট দিলে এই ফেরাউন সরকার থেকে মুক্তি পাওয়া যাবে, আমি সেই পক্ষে। হ্যাঁ ভোট মানে বিএনপির পতন, যেমনটা আওয়ামী লীগের হয়েছেন, এটি লিখছেন মোহাম্মদ ফজলুল বারী। শান্ত নামের এক ভদ্রলোক লিখছেন, জুলাই সন্ত্রাসীদের ষড়যন্ত্রের ফাঁদ এই গণভোট। এবার যারা হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছেন তাদের মধ্যে কেউ কেউ আবার কমেন্ট করেছেন, যদিও তার সংখ্যা খুবই কম, হাতে গোনা 4-5টি। আমি মোটামুটি সবকটি আনার চেষ্টা করেছি। এখানে হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়ে সাজ্জাদ হুসাইন মল্লিক, তিনি লিখছেন, অবশ্যই ভোট কেন্দ্রে যাব, সবার আগে হ্যাঁ ভোটটি দিব, তারপর সৎ ও দুর্নীতিমুক্ত এক ধার্মিক ক্ষুধা ভীরু মানুষকে ভোটটা দিব। ভালো কথা। আরেকজন লিখছেন, আক্কেল থাকলে গণভোটের প্রস্তাবের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করুন। কথাটা কি আমাকে বললেন বা মানচিত্র চ্যানেলকে? আমরা কেন যুক্তি উপস্থাপন করতে যাব? অন্তত এই ক্ষেত্রে আমরা তো ভোট পরিচালনা করতে চেয়েছি, এটি জরিপ পরিচালনা করতে চেয়েছি যে আসলে কার কি মন্তব্য, কতজন মানুষ কোনটার পক্ষে অবস্থান নিচ্ছেন। আমি তো রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছি, আমার কি মন্তব্য করা ঠিক হবে কোনো পক্ষে বা বিপক্ষে যুক্তি উপস্থাপন করা? যাই হোক, নওয়াজ কবির তিনি বলছেন, মানচিত্র জনগণ তোদের চিনে রাখছে, তোদের পালাতে হবে, নতুবা ... আমরা কেন পালাবো? আমরা কি অপরাধটা করলাম? মানচিত্র চ্যানেল তো একটা জরিপ পরিচালনা করেছে মাত্র, নাকি ভাই নওয়াজ কবির আপনি কি খানিকটা ভীত হয়ে গেলেন যে এই জরিপে নায়ের পক্ষেই অসংখ্য মানুষ অবস্থান নিয়েছেন, তারাই মন্তব্য করেছেন শত শত, কিন্তু হ্যাঁ ভোটের পক্ষে ভোটদাতার সংখ্যা খুবই কম, মন্তব্যও করেছিলেন 4-5 জন। আপনি কি এতে ক্ষিপ্ত হয়ে আমাদের পুরো আক্রমণ চালালেন? যদি তাই হয়ে থাকে তাহলে কাজটা ঠিক হয়েছে? মনির হোসেন লিখছেন, যারা হ্যাঁ ভোটের বিপক্ষে তারাই ভারতীয়দের বীজ। হতে পারে, এটি আপনার হিসাবে, আপনার অভিরুচি। এই ছিল গণভোট নিয়ে পরিচালনা করা জরিপটি, এবং এখানে যেই পরিসংখ্যানটি বেরিয়ে এলো নিঃসন্দেহে খুবই তাৎপর্যপূর্ণ। এটিকে আপনারা বিস্ময়কর বলুন অথবা স্বাভাবিক অস্বাভাবিক যেভাবেই বলুন না কেন, যে পরিমাণ মানুষ নায়ের পক্ষে অবস্থান নিয়েছেন অথবা ভোট কেন্দ্রে যাবেনই না এমন মানুষের যে ভোট দেওয়ার হার। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।